শেখ হাসিনার বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যান জেনারেল হাসান মাসুদ চৌধুরী সহ 4 জনের বিরুদ্ধে মামলা। সাম্য হত্যায় মূল অভিযুক্তকে রক্ষায় রাজনৈতিক চাপ ও অর্থ লেনদেনের অভিযোগ, শিক্ষার্থীদের থানা ঘেরাও, শাহবাগের ছাত্রদলের অবরোধ থেকে কঠোর হুঁশিয়ারি। করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা বিএনপি, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর পায়তারার অভিযোগ। ইমিডিয়েটলি রোড ম্যাপ ডিক্লেয়ার করবে, এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হতে পারে। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। জামাতের সাথে দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের টানা বৈঠক, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হবার আহ্বান দলটির। মিরপুরের ভাসানটেকের শ্যামলপল্লী বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, কারণ জানা যায়নি এখনো। 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন, দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেবে না অন্তর্বর্তী সরকার, জানালেন উপদেষ্টা। জোর দেওয়া হয়েছে পাওনা পরিশোধে। গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি, এরা শত শত আছে, তারা কেন প্রতিদিন আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে? স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় রফতানি বাণিজ্যে প্রভাব, আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দিল্লি, বললেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে গ্রেফতারের পর ডিবি হেফাজতে, হত্যা চেষ্টা মামলায় কাল তোলা হতে পারে আদালতে। 1.5 দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে 15 জুলাই শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এদিকে শেখ হাসিনা নির্বাচনী হলফনামা ও তার ট্যাক্স ফাইলের সাথে সম্পদের হিসেবের গড়মিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। 1996 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন শিকলবাহা, হরিপুর ও খুলনার বার্জ মাউন্টেড ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে 3 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে 2007 সালের 2 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। 2008 সালের 3 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং বিশেষ জজ আদালতে বিচার শুরু হয়, যেখানে 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাক্ষ্য গ্রহণের পরও বিতর্কিতভাবে 2010 সালের 13 এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিল করে দেন। এরপর কেটে গেছে দীর্ঘ 1.5 দশক। ক্ষমতার পালাবদলে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানিয়ে 15 বছর পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন। চলতি বছরের 17 মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠায়। এরপর এটি কার্যতালিকায় উঠে এলে আপিল বিভাগ জানায় শুনানি হবে 15 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছে এটা লিকুইডেশন ফাইল করেছে। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব।
শেখ হাসিনার বিরুদ্ধে জালিয়াতি, বিদেশি অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী, 2 কমিশনার ও 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ আনা হয়েছে। বাদীর আইনজীবী বলেছেন, দুদকের মতো প্রতিষ্ঠান যখন নিরপরাধ মানুষকে হয়রানি করে তখন ন্যায় বিচার বলে কিছু থাকে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ঘায়েল ও হেনস্থা করতে শেখ হাসিনা সরকার যে কয়েকটি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার মধ্যে অন্যতম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ মামলায় খালেদা জিয়াকে জেল কাটতে হয় 2 বছরেরও বেশি সময়। পরে জেল থেকে মুক্তি পেলেও অনেকটা গৃহবন্দী হয়ে কাটাতে হয় তাকে। আর এতে বন্ধ হয়ে যায় খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড। দীর্ঘ আইনি লড়াই শেষে 2025 সালের 15 জানুয়ারি মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। এই মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে পাল্টা মামলা করেছেন হারুনুর রশিদ নামে এক ব্যক্তি, যাতে আসামি করা হয়েছে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী, সাবেক কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক কমিশনার আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মুখলিসুর রহমানকে। উনি 3 বারের প্রধানমন্ত্রী, তার নামে একটা মিথ্যা ভুয়া মামলা দিচ্ছে। এটা তো আপিল বিভাগ থেকে তো এটা তো অলরেডি মীমাংসা হয়ে গেছে যে তার বিরুদ্ধে এটা মামলাটা মিথ্যা ছিল। তো এটা যে মিথ্যা মামলা দিচ্ছে, যারা হচ্ছে এর সাথে জড়িত ছিল তাদের হচ্ছে আমি শাস্তি চাই। বাদী পক্ষের আইনজীবী জানান, দুদকের মতো এমন প্রতিষ্ঠান দ্বারা যদি মানুষ এমন হয়রানির শিকার হয় তাহলে দেশে ন্যায় বিচার বলে কিছু থাকবে না। তাই এ ধরনের হয়রানিমূলক মামলার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। যেমনি করে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে মিথ্যা সব দলিলপত্র সৃজন করে তারা মামলা করে তাকে যে সাজা দিয়েছে, এরা যদি পার পেয়ে যায় তো বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াবে না। তা আমি আশা করছি বর্তমান গভর্নমেন্ট নিরপেক্ষ গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের সময়ই এদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে পারলে দেশ ভবিষ্যতে এগিয়ে যাবে। এতিমদের সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো 2,10,71,671 টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাবেশ করে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় সাম্যের শিক্ষক ও সহপাঠীদের পুলিশ জানায়, আসামিরা বারবার জায়গা পাল্টাচ্ছে, তাই তাদের ধরা যাচ্ছে না। তবে সবাইকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যের খুনের বিচারের দাবিতে টানা কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ ধরা। রোববার সকালেও টিএসসি রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশ করেন সাম্যের সহপাঠী, বন্ধু, সরাসরি শিক্ষক, বিভাগের জুনিয়র সিনিয়ররা। অংশ নেন সাম্যের ভাই ও দীর্ঘদিনের রুমমেটরাও। সংহতি জানাতে আসেন সাম্যের বিভাগের প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সবার কণ্ঠে ছিল সাম্য হত্যার বিচারের দাবি। ছাত্র বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান শাহবাগ থানার উদ্দেশ্যে। ঘেরাও করা হয় থানা, অবরোধ করা হয় সামনের সড়ক। ঘণ্টা দেড়েক থানা ঘেরাওয়ের মাঝে শিক্ষক ছাত্রদের একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ কর্মকর্তাদের সাথে। কেন বাকি আসামি গ্রেফতার হচ্ছে না এবং মামলার তদন্তের অগ্রগতি জানতে চান শিক্ষকরা। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আপনি বলেন মোবাইল ট্র্যাকিং আছে, ফার্স্টে একজন মনে করেন
সে এক জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু সে লোকেশন পাল্টে আরেক জায়গায় চলে গেল, বুঝতে পারছেন তো? কিছু মোবাইল আছে বন্ধ, মানে আমি তো এটা ডিটেলস বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি যদি এটা খোলসা করে দিই তাহলে তারা তো অ্যালার্ট হয়ে যাচ্ছে, মানে সারা বাংলাদেশ থেকে দেখতেছে কিন্তু এটা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে ঢাবি ছাত্রদল। টিএসসি থেকে বের হয়ে ভিসি চত্বর, প্রশাসনিক ভবন চত্বর, হলপাড়া ঘুরে কলা ভবনের সামনে এসে মিছিল শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই গাফিলতি আছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটিকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে তারা রাখতে ব্যর্থ হয়েছে। এদিকে এই খুনে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাবি উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবার শাহবাগ অবরোধ করল ছাত্রদল। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি। নেতাকর্মীরা জড়ো হওয়ার পর বিকাল 3:30টার দিকে শাহবাগ অবরোধ করে সমাবেশ করেন তারা। এ সময় আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে ছাত্রদল নেতারা সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা আছে দাবি করে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ চান। সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। প্রায় 2.5 ঘন্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়ে দেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। অনতিবিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দ্রুত নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। এই বিষয়ে উপাচার্য জানান, সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়কে ত্বরান্বিত করবার জন্য পুলিশের সাথে সহযোগিতার জন্য তার হস্তক্ষেপ কামনা করেছি। ছাত্রদের তরফ থেকে কিছু পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণগুলিও আমরা মাননীয় উপদেষ্টার সাথে এবং আমাদের কমিশনার মহোদয়ের সাথে শেয়ার করেছি। সিটি কর্পোরেশনের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই বিষয়ে, সেটি হচ্ছে এই ভবঘুরে নিয়ন্ত্রণ করবার জন্য এবং উচ্ছেদের বিষয়ে তাদের এই অভিযানগুলো আরও নিয়মিত পরিচালনা করা। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর পায়তারা করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন। ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের দাবি জানান আমির খসরু। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ। সংস্কার না নির্বাচন, তা নিয়ে চলছে বিতর্ক। এমন প্রেক্ষাপটে বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করে সরকারের 9 মাস পেরুলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন বাস্তবতায় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। ইন্টারিম গভর্নমেন্ট তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে, এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও বাড়বে উল্লেখ করে আমির খসরু বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই।
নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। এ সময় করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়, কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। তিনি বলেন, বিএনপি সহনশীল, স্থিতিশীল ও সহাবস্থানের রাজনীতি করতে চায়। এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান, নির্বাচন সহ সংস্কার কমিশনগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে সনদ তৈরি হবে তার আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে দেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে চার্জশিটে নাম থাকলেই নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এ বিষয়ে শুরুতে দ্বিমত থাকলেও পরে ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে দলটি। এর আগে বৈঠকের শুরুতে দলটির নায়েবে আমির বলেন, দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে রোববার জামায়াতের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছে কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যত দ্রুত সম্ভব জাতীয় সনদ তৈরির চেষ্টা করছে। আর জামায়াতের নায়েবে আমির বলেন, দেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, সরকারকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। প্রায় 7 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে জামায়াত ইসলামী। নায়েবে আমির বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ প্রস্তাবের সঙ্গে একমত তারা। এসব সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় জামায়াত প্রতিনিধি দল। পুরোটা মিলে যে চার্টার তৈরি হবে সেটার উপরেই আমরা গণভোট চাচ্ছি। আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে, কিন্তু তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, সেটার জন্য 2 বছর কনভিকশন শর্ত হবে না। যদি ক্রিমিনাল প্রসিডিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায়, দ্যাট উইল বি এনাফ টু ডিক্লেয়ার দেম ডিসকোয়ালিফাইড টু কন্টেস্ট দ্য ইলেকশন। ওনাদের সাথে ওনারা যেটা বলছেন আমরা ঐকমত্য পোষণ করেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন ও দ্বৈত শাসনমুক্ত বিচার বিভাগের প্রস্তাব দিয়েছে তারা। এ সময় দলের নায়েবে আমির বলেন, দলীয় দৃষ্টিকোণ থেকে সংস্কার চায় না দল। দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে, এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত। সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে, এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি। প্রাথমিক পর্যায়ের আলোচনা 2-1 দিনের মধ্যে শেষ করতে পারলে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা এটা প্রস্তাব করি, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে 2026 সালের জুনের পর হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশ নেবেন না তিনি। দ্য ইকোনমিস্টকে তিনি একথা বলেছেন। জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংকের খাত স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একই সাথে রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের 9 মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে। এছাড়া আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।
অন্তর্বর্তী সরকারের নতুন বাজেটে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থাকবে না। অনুমোদন দেয়া একমাত্র মেগা অবকাঠামো হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। গুরুত্ব পাবে বিদেশি ঋণ পরিশোধ, একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। যেখানে গণতন্ত্রের পথ সুগম করা জরুরি, সেখানে এই সরকারকেই কেন সব দাবি দাওয়া পূরণ করতে হচ্ছে প্রশ্ন তার। নতুন সরকার যে আগের মতো ভবন, সেতু বা সড়ক নির্মাণে বাড়তি গুরুত্ব দেবে না সেই ঘোষণা ছিল আগে থেকেই। বরং দায়িত্ব নিয়ে লাগাম টানে প্রকল্পের সংখ্যায় তালিকা থেকে বাদ দেওয়া হয় রাজনৈতিক নেতাদের আবদারের অবকাঠামো। প্রতিশ্রুতি মেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের। কিন্তু আগামী অর্থ বছরের বাজেটে সব কথা রাখা যাচ্ছে না। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পায় 2,30,000 কোটি টাকার উন্নয়ন কর্মসূচি, যা চলতি মেয়াদের চেয়ে 35,000 কোটি টাকা কম। তারপরও সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। এরপর আছে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও স্বাস্থ্য খাতের নাম। চলমান প্রকল্পে আমার রাস্তা তৈরি হয়ে আছে, অর্ধেক তৈরি হয়েছে, বাকি অর্ধেক তৈরি হয়নি, বা একটা সড়কে একটা পুল তৈরি হয়নি। আমি কি সেই চলমান প্রকল্প বাদ দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে প্রকল্প নেব? পরিকল্পনা উপদেষ্টা জানালেন, ঘাটতি কমানো বাজেটের বড় চ্যালেঞ্জ। সাথে বাড়াতে হবে রাজস্ব। টেনশন আছে বিদেশি ঋণ পরিশোধ নিয়েও। বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক, ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে, তার ফলে তো সরকারের পরিচালন ব্যয়ই হোক, সেটা অথবা উন্নয়ন বাজেটই হোক, সেগুলোর উপর তার চাপ পড়ে। উপদেষ্টা বলছেন, এই সরকার দীর্ঘ সময় দায়িত্বে থাকার ম্যান্ডেট নেয়নি, তারপরও সামলাতে হচ্ছে বিভিন্ন পক্ষের দাবি দাওয়া পূরণের চাপ। গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি, এরা শত শত আছে, তারা কেন প্রতিদিন আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে এবং বলে যে এখনই করে দিতে হবে বা এত সময়ের মধ্যে করে দিতে হবে, বা এরকম একটা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদেরকেই করে দিয়ে যেতে হবে। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত অনুমোদন পাবে আগামী মাসে নতুন অর্থ বছরের বাজেটের সাথে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণেই শপথ করানো হচ্ছে না ইশরাককে। আগামীকাল নগর ভবন ব্লকেডের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। সেবা বঞ্চিত নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 21 দিন পেরিয়ে গেলেও শপথ হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইশরাকের কর্মী সমর্থকরা। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এই সরকারকে আমরা বসিয়েছি, এখন তারা আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা তো কোনো রকমে মেনে নেওয়া যাবে না। এখন সরকারের দায়িত্ব তাকে শপথ করিয়ে তার দায়িত্বে বসানো, সুতরাং সেই কাজ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। আসিফ মাহমুদ এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তাই তাদের গড়িমসি আছে বলে আমরা মনে করছি। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে সোমবার থেকে নগর ভবন ব্লকেড কর্মসূচির ডাক দেন তারা। যতদিন পর্যন্ত ইশরাক ভাই এই নগর ভবনে না আসতে পারবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিছিল মিটিং চলবে ইনশাল্লাহ। আদালতকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না। পুরো ঢাকাবাসী যারা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, তারাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। জননেতা ইশরাক হোসেন যদি মেয়র হয়ে এখানে আসে, অবশ্যই ঢাকাবাসীর কল্যাণ হবে। নগর ভবনের সামনে 4 দিন ধরে আন্দোলনে স্থবির দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। শনিবার থেকে প্রধান ফটক সহ বিভিন্ন গেটে ঝুলছে তালা। যতদিন পর্যন্ত মেয়র না শপথ না পড়াবে, ততদিন পর্যন্ত এই অফিসের কর্মকর্তা কর্মচারী এবং জনগণ রাস্তা ছাড়বে না। তারা শপথের ক্ষেত্রে গড়িমসি করছে অথবা সঠিক সমাধান দিচ্ছে না। ভোগান্তির কারণ তারা, আমরা না।
টানা আন্দোলনে নগর ভবনে সেবা নিতে আসা মানুষজন পড়েছেন বিপাকে। ভেতর থেকে বলছে, আমি জিজ্ঞাসা করলাম কখন খুলবে, বলে কোনো ঠিক নেই, আগামী সপ্তাহে যোগাযোগ করে নিন। এখানে এখন বলতেছে যে এখানে ঢোকা যাবে না, আমাদের অফিস বন্ধ। সংকট সমাধানে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান নগরবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখান থেকে ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হতে পারে। 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এক দশকে 2 বাংলা মিলিয়ে 20টির মতো সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির জন্ম চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ফারিয়া। অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দেন ফেসবুকে। তবুও গত এপ্রিলে রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ যোগানোর অভিযোগ আনা হয় ফারিয়ার বিরুদ্ধে। মামলার পর থেকে দেশেই ছিলেন ফারিয়া। রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্যপণ্য, ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত। এর প্রভাব পড়েছে রফতানি বাণিজ্যে। স্থলবন্দরে নেই রফতানি পণ্যবাহী ট্রাকের আনাগোনা। অনেকটা অলস সময় পার করছেন বন্দর শ্রমিকরা। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, আসবাব, কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু নাভা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে বাংলাদেশ থেকে এসব পণ্য আনা যাবে না। এরই প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে স্থলবন্দরগুলোতে। রফতানির আদেশ থাকলেও এসব পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। স্থলবন্দর ইয়ার্ডেও নেই পণ্যবাহী ট্রাকের আনাগোনা। আখাউড়া স্থলবন্দরে আগে যে পরিমাণ 50-60 গাড়ি আসতো, সেই পরিমাণে আজকে গাড়ি আসে নাই। অর্ধেকের যে কমে নেমে গেছে গাড়ি। যে পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার অধিকাংশই এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়। সকল পণ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে আমাদের এই বন্দর দিয়ে যেসব পণ্য যাচ্ছে আর কি। এতে আমরা ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনার সুযোগ থাকলেও পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রভাব পড়বে দেশের রফতানি বাণিজ্যে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাজার ধরে রাখা এখন বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। আলোচনা করে এই সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইন্ডিয়ার ল্যান্ড পোর্টগুলো থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এটা আসলে আমাদের এক্সপোর্টের উপর একটা বিশাল বড় ধাক্কা আসবে। যারা আমাদের থেকে ইম্পোর্ট করছে আসলে তাদের উপর একটা কস্টের একটা আপনার ইমপ্লিকেশন আসবে। আশা করি এটা আবার রিভিউ হবে। আমাদের আঞ্চলিক বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এটি একটি অন্যতম একটি প্রতিবন্ধকতা। আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনা করে আমাদের এই জায়গাটাকে আমাদের অব্যাহত রাখা উচিত। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ভারতের বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এমন সিদ্ধান্তে বড় রপ্তানিকারক হিসেবে ভারতই ক্ষতিগ্রস্ত হতে পারে। সচিবালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সাথে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে। তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে।
আমি এখনো রিপোর্টটা দেখিনি, গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরো 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবিতে মতিঝিলে কফিন মিছিল করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। 48 ঘন্টার মধ্যে অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা। দুপুরে মতিঝিলে শাপলা চত্বর থেকে কফিন মিছিল শুরু করেন বিনিয়োগকারীরা, শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে। আর এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট করে দিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। প্রয়োজনে পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার দাবিও জানান তারা। অনেক হাউস বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সব খবর আমরা পাচ্ছি। এই পুঁজিবাজার ট্রেড বন্ধ করে দেন প্রয়োজন বোধে। কি আছে যে ট্রেডে মানুষের সবকিছু হারিয়ে যায়, মানুষ শীর্ষ হয়ে যায়, ওই ট্রেডের কি দরকার? দ্রুত সিদ্ধান্ত নেন, 48 ঘন্টার মধ্যে এই কমিশন রাশেদ মাকসুদকে অপসারণ করুন, অন্যথায় আমাদের পরবর্তী আন্দোলন চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ে যাবে। দিনভর বিক্ষোভ শেষে কর্মসূচি স্থগিত করেছেন বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 2 দফা বৈঠক শেষে সন্ধ্যায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা জানান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দাবিগুলো শুনেছেন, দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসও দিয়েছেন। আশ্বস্ত হয়েই আন্দোলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিবৃতি দিয়ে পরবর্তী করণীয় জানানোর কথা জানান তারা। এই সময় পর্যন্ত ঢাকার বাইরে থেকে আসা আন্দোলনকারীদের ঢাকায় অবস্থান করার অনুরোধ জানানো হয়। এর আগে সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম ব্যানারে অবস্থান নেন তারা। পরে জাহাঙ্গীর গেটের দিকে রওনা দিলে তাদের বাধা দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, রাজধানীর মিরপুরের ভাসানটেক শ্যামলপল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরও খবর জানবো সহকর্মী শামীম রেজার কাছ থেকে, তিনি সেই খবর রাখছেন। শামীম, আগুন কিভাবে লাগলো এবং ঘটনাস্থলের এখন কি পরিস্থিতি দেখছেন এবং ক্ষয়ক্ষতি কেমন হলো একটু জানাবেন আমাদের। ভাসানটেকের পশ্চিম গোদারাঘাটের নতুন বস্তি, এই পুরা এই এলাকায় আসলে আগুনে ঝলসে গেছে। ক্ষয়ক্ষতির তীব্রতা এত বেশি, যদি দেখানো সম্ভব কতটুকু হচ্ছে জানি না। তবে আসলে আমরা এখানে ঘটনাস্থলে এসে আসলে ক্ষতিগ্রস্ত মানুষ এখানে এত বেশি, আমরা যা জানতে পেরেছি এখন পর্যন্ত 300 থেকে 350-র মতো ঘর আসলে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে আসলে যত দূরে চোখ যায়, যত দূরে দেখা যায় এই অন্ধকারের ভেতর, আশপাশে কোনো আলো না থাকার কারণে আসলে পুরো এরিয়া দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে না। তবে যত দূর দেখা যাচ্ছে আসলে টিনের স্তূপ হয়ে আছে সব। আগুন লাগার সাথে সাথে যে যার মতো করে তাদের সহায় সম্বল, যে যতটুকু পেরেছেন সেটুকুই আসলে তাদের সম্বলগুলো তারা রক্ষা করার চেষ্টা করেছেন। আর এই ধ্বংসাবশেষের মধ্যে এখনও আসলে তারা তাদের যেসব পণ্য সামগ্রী ছিল সেগুলোই আসলে তারা এখনও খুঁজে ফিরছেন। অবশিষ্ট যেসব টিনগুলো আছে সেসব টিন দিয়ে আবারও নতুনভাবে যাতে ঘর তুলে দাঁড় করাতে পারেন, তাদের আশ্রয়টা আবার নতুনভাবে নির্মাণ করতে পারেন, সেই প্রচেষ্টাটাই তারা আসলে চালাচ্ছেন। যেসব টিনগুলো পুড়তে অবশিষ্ট কিছু অংশ রয়ে গেছে, সেই সব অংশগুলোই আসলে তারা এখন সংরক্ষণ করার চেষ্টা করছেন। এগুলো আবার হয়তো নতুন করেই তারা আবার তাদের বাসভবনগুলো নতুনভাবে তৈরি করবেন, সেই চেষ্টাই এখন করছেন। তবে ক্ষতিগ্রস্ত এখানে কয়েকশো পরিবার আসলে, যেটা আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ
করা সম্ভব নয় সেই ক্ষতির পরিমাণটা। এবং ফায়ার সার্ভিসও বলছে যে তারা আসলে একটা তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতি জি শামীম, অবশ্যই একটা অপ্রত্যাশিত ঘটনা। আপনার কাছ থেকে অবশ্যই পরবর্তী খবর জেনে নেব। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ঝিনাইদহের শোলকুপায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জেলা বিএনপি সহসভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক নজরুল ইসলামের সাথে উপজেলা বিএনপি সদস্য নোয়াব আলী লস্করের সমর্থক মাহবুব হোসেনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য দোয়া চেয়ে অভিষেক বক্তব্য দিয়েছেন নতুন পোপ লিও চতুর্দশ। সেই সাথে মিয়ানমার ও ইউক্রেনে চিরস্থায়ী শান্তি চেয়ে প্রার্থনা করেছেন তিনি। রোববার অনুষ্ঠান শুরুর আগে পোপ মোবাইলে চড়ে সেন্ট পিটার স্কোয়ারে পৌঁছান পোপ লিও। আনুষ্ঠানিকভাবে তার হাতে পরানো হয় বিশেষ ফিশারম্যান আংটি। এর আগে পবিত্রতার প্রতীক হিসেবে উলের তৈরি সাদা প্যালিয়াম নতুন পোপের কাঁধে পরিয়ে দেন কার্ডিনাল ডিকন ডমিনিক মাম্বার্টি।